শৈশবই নয়, তার কর্মজীবনের, রাজনৈতিক জীবনের অনেক সময়ই তিনি কাটিয়েছেন এই সাতুরিয়া জমিদার বাড়িতে। বাংলার বাঘ শুনলেই যার নাম আমাদের চোখের সামনে ভেসে ওঠে তিনি হলেন শেরেবাংলা একে ফজলুল হক, অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী, কলকাতার মেয়র, পূর্ব বাংলা তথা পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী, অ্যাডভোকেট জেনারেল, গভর্নর এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলার ধুলোমাটি ছিল যার গৌরব, বাংলার মানুষের জন্য অসীম ভালোবাসা ছিল যার প্রাণে, বাংলার মানুষের সেবার জন্য আজীবন সংগ্রাম ছিল যার জীবনের লক্ষ্য, নীতির প্রশ্নে যিনি ছিলেন আপোষহীন। আসসালামু আলাইকুম, আমি সোমা আফরোজ আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে। আমি এখন আছি একটি ভগ্নপ্রায় ধ্বংসপ্রাপ্ত জমিদার বাড়ির অন্দরমহলে। আমার পেছনে যে জমিদার বাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সাতুরিয়া জমিদার বাড়ি। ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় এই সাতুরিয়া জমিদার বাড়িটি অবস্থিত। যে কারণে এই জমিদার বাড়িটি এখনও বিখ্যাত হয়ে আছে তা হচ্ছে এই অঞ্চলের একজন প্রখ্যাত মানুষ, বাংলার বাঘ নামে খ্যাত শেরেবাংলা একে ফজলুল হকের জন্মস্থান হচ্ছে এই সাতুরিয়া জমিদার বাড়ি। এটি মূলত ছিল তার মায়ের বাড়ি, অর্থাৎ মাতুলালয়ে তার জন্ম হয়েছিল এবং জমিদার বাড়ির মক্তবেই তিনি তার প্রাথমিক শিক্ষা শুরু করেছিলেন। ঝালকাঠি সবুজ মাঠ, গাছগাছালি, নদীনালা, খালবিল, অপার সৌন্দর্যমণ্ডিত বরিশাল বিভাগের একটি পরিপাটি জেলা। সুগন্ধা, বিষখালী এবং কবি জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতা আবার আসিব ফিরে কবিতার ধানসিঁড়ির মতো বিখ্যাত নদী এ জেলার বুক চিরে বয়ে গেছে। আমি বরিশাল শহর থেকে ঝালকাঠি এসে এখন অটোতে করে যাচ্ছি রাজাপুর উপজেলার চাখার গ্রামে। ঝালকাঠি সদর থেকে চাখার গ্রামের দূরত্ব 15 কিলোমিটার। 40 মিনিট পর রাস্তার পাশে দেখতে পেলাম শেরেবাংলা একে ফজলুল হকের জন্মস্থান লেখা একটি সাইনবোর্ড। মূল সড়ক থেকে নেমে গ্রামের রাস্তা ধরে একটু এগিয়ে গিয়ে পৌঁছে গেলাম শেরেবাংলার জন্মবাড়িতে। দূর থেকে দেখেই বোঝা যাচ্ছে বাড়িটি ভগ্নপ্রায়। কাছে গিয়ে বুঝলাম কোন রকমে টিকে আছে। দেয়ালে পলেস্তারা বলতে কিচ্ছু নেই, দরজা জানালার কাঠামোটুকু কোনোভাবে টিকে আছে। প্রবেশ পথের অবস্থাও করুণ। এই পথ দিয়ে চলে গেলাম বাড়ির ভেতরে। গাছগাছালি জঙ্গলে ঢাকা পড়েছে বাড়ির এক পাশ। দুটা বাড়ির অবশিষ্টাংশ এখনো টিকে আছে। ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামে এই সাতুরিয়া জমিদার বাড়ির অবস্থান। এই জমিদার বাড়িটি 17 শতকের শুরুর দিকে স্থাপিত হয়েছিল প্রায় 100 একর জমির উপরে। আজ থেকে প্রায় 350 বছর আগে এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেছিলেন ইসলামী সাধু পুরুষ শেখ শাহাবুদ্দিন। দৃষ্টিনন্দন সৌন্দর্যে ভরপুর এই সাতুরিয়া গ্রামটি এক মহাপুরুষের জন্মের মধ্য দিয়ে ধন্য হয়ে আছে। এখানে একটা বাড়ির সামনে লেখা আছে যে এটা শেরেবাংলার জন্মভবন। সালের 26শে অক্টোবর এই বাড়িতে জন্ম নেন বাংলার বাঘ হিসেবে খ্যাত শেরেবাংলা একে ফজলুল হক। শেরেবাংলা একে ফজলুল হকের আদি পৈতৃক নিবাস ছিল বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার চাখার গ্রামে। তিনি কাজী মোহাম্মদ ওয়াজেদ এবং সাইদুন্নেসা খাতুনের একমাত্র পুত্র ছিলেন। এই জমিদার বাড়িতেই তার শৈশবের মধুর সময়গুলো কেটেছিল মায়ের সাথে। 1897 সালে কলকাতার রিপন কলেজ থেকে বিএল পাশ করে স্যার আশুতোষ মুখার্জির শিক্ষানবিশ হিসেবে কলকাতা হাইকোর্টে নিজের নাম তালিকাভুক্ত করেন একে ফজলুল হক। 2 বছর পরই তার যোগ্যতায় মুগ্ধ হয়ে পূর্ব বাংলার গভর্নর ব্যামফিল্ড ফুলার তাকে ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেন।
ঢাকা, ময়মনসিংহ ও বিভিন্ন জেলার দায়িত্ব পালন করতে গিয়ে তিনি মানুষের জীবনযুদ্ধ খুব কাছ থেকে দেখেছেন। জামালপুরে হিন্দু মুসলমান দাঙ্গা ছড়িয়ে পড়েছিল ভয়াবহভাবে। মানুষ মরছে, ঘরবাড়ি পুড়ে যাচ্ছে। এই দাঙ্গা থামাতে সবচেয়ে বড় ভূমিকা রাখেন তখনকার এই তরুণ কর্মকর্তা একে ফজলুল হক। তার বুদ্ধিমত্তা ও আন্তরিক প্রচেষ্টায় দাঙ্গা বন্ধ হয়। এই ঘটনার মধ্যেই তিনি বুঝতে পারেন মানুষকে বাঁচাতে হলে শুধু চাকরি নয়, দরকার বৃহত্তর সংগ্রাম। কৃষকের দুর্দশা তাকে বদলে দেয়। এসডিও হিসেবে গ্রামে কাজ করতে গিয়ে তিনি দেখলেন জমিদারদের অত্যাচার, মহাজনদের সুদের ফাঁদ আর গরিব কৃষকের চোখের পানি। এই বাস্তব অভিজ্ঞতা তার জীবন বদলে দেয়। তিনি সিদ্ধান্ত নেন সরকারি চাকরি ছেড়ে মানুষের কল্যাণে রাজনীতিতে যোগ দেবেন। 1911 সালে তিনি কলকাতা হাইকোর্টে আইন পেশায় ফিরে আসেন। শৈশবই নয়, তার কর্মজীবনের, রাজনৈতিক জীবনের অনেক সময়ই তিনি কাটিয়েছেন এই সাতুরিয়া জমিদার বাড়িতে। এই জমিদার বাড়িতে রয়েছে অসংখ্য পুকুর, ফুলের বাগান এবং 3টি পুরনো মুঘল আমলের কারুকার্য খচিত দালান। পেছনে যে ভগ্ন দেয়ালটি দেখা যাচ্ছে এটি আসলে ছিল প্রধান ফটক। এদিক দিয়ে ঢুকেই মূল জমিদার বাড়িতে প্রবেশ করতে হয়। বাইরে একটি ছোট্ট দিঘি এখনো আছে, সেটিও আমি আপনাদেরকে দেখাচ্ছি। জমিদার বাড়ির মূল ফটকের বাইরে একটি ঘাট রয়েছে। এই ঘাটের সামনে একটু জলা মতো বাঁধানো। ঘাটটি দেখে বোঝা যাচ্ছে যে একসময় হয়তো এখানে খুব সুন্দর একটি দিঘি ছিল। জাতীয় রাজনীতিতে শেরে বাংলা একে ফজলুল হকের উত্থান। 1914 সালে তিনি মুসলিম লীগের প্রাদেশিক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক নির্বাচিত হন। একই সঙ্গে যোগ দেন ভারতীয় জাতীয় কংগ্রেসেও। 1918 সালে তিনি কংগ্রেসের সেক্রেটারি জেনারেল নির্বাচিত হন। একই বছর দিল্লিতে মুসলিম লীগের বার্ষিক সম্মেলনে তিনি সভাপতির দায়িত্ব পালন করেন। একজন বাঙালি হিসেবে যা ছিল বিশাল সম্মানের। 1919 সালে তিনি নিখিল ভারত মুসলিম লীগের প্রেসিডেন্ট নির্বাচিত হন। তিনি খেলাফত আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন এবং নিখিল ভারত খেলাফত কমিটির সম্পাদক হন। মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করার পর তিনি খুলনা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেন এবং বাংলার শিক্ষা ও স্বাস্থ্যমন্ত্রী হন। কিন্তু দলের নীতি রক্ষায় 1924 সালে তিনি মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন। চাকরি, মন্ত্রণালয় সব পিছনে ফেলে তিনি পুরোপুরি কৃষকের রাজনীতিতে মন দেন। 1929 সালে গঠিত হয় নিখিল বঙ্গ প্রজা সমিতি। 1934 সালে ঢাকা সম্মেলনে তিনি সভাপতি নির্বাচিত হন। 1935 সালে ময়মনসিংহ সম্মেলন থেকেই পরবর্তীতে জন্ম নেয় কৃষক প্রজা পার্টি। 1935 সালে তিনি কলকাতা মিউনিসিপ্যালিটির প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হন, যা ছিল একটি ঐতিহাসিক ঘটনা। 1937 সালের নির্বাচনে তিনি নবাব পরিবারের সদস্য খাজা নাজিমউদ্দিনকে পরাজিত করে বাংলার প্রধানমন্ত্রী হন। 1 এপ্রিল 1937 তিনি বাংলার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। প্রধানমন্ত্রী হয়েই তিনি সংস্কারের রাজনীতি শুরু করেন। সারা বাংলায় বিনামূল্যে প্রাথমিক শিক্ষা, জমিদারদের লাগামহীন অত্যাচার বন্ধ, মহাজনের সুদের ভয়ঙ্কর শোষণ ঠেকাতে নতুন আইন, সরকারি চাকরিতে মুসলমানদের 50% সংরক্ষণ, কৃষকের ঋণ বোঝা কমাতে আইন সংশোধন। এই ধরনের অনেক বড় বড় সংস্কার তিনি তার প্রধানমন্ত্রিত্ব থাকাকালীন করেছিলেন। ঐতিহাসিক সাতুরিয়া জমিদার বাড়িটি ইতিহাসের অনেক উজ্জ্বল ঘটনার সাক্ষ্য হয়ে এখনো টিকে আছে এখানে। বর্তমানে এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের একটি পুরাকীর্তির আওতায় আছে। ভগ্নপ্রায় যে দালানগুলো দেখলাম, এখানে অবশ্য এখনো মানুষ বসবাস করছে, কিন্তু খুবই জরাজীর্ণ অবস্থা। এটি হচ্ছে একটা দালান। আচ্ছা, এখানে 3টা দালান থাকার কথা না? এটা বোধহয় একটা দালান, আরেকটা দালান, ওইটা একটা, 3টা দালান। আচ্ছা, আর ওই সামনেরটা একটা। এই যে এটি হচ্ছে একটা দালান। আর তারপর এখানে একটা বাড়ি আছে, এটাও আরেকটি দালান। বাইরে দিয়ে মনে হয় পরবর্তীতে মেরামত করা হয়েছিল। আর বাইরের দিকে সামনে এটা হচ্ছে আরেকটি দালান। এই হচ্ছে এই জমিদার বাড়ির 3টি দালান। 1940 সালের 23শে মার্চ লাহোরের মিন্টু পার্কে অনুষ্ঠিত মুসলিম লীগের অধিবেশনে শেরে বাংলা একে ফজলুল হক ঐতিহাসিক লাহোর প্রস্তাব পেশ করেন। এই প্রস্তাবই পরে পাকিস্তান প্রস্তাব নামে পরিচিত হয়। লাহোর প্রস্তাব শেরে বাংলার জীবনের সবচেয়ে বড় রাজনৈতিক অর্জন।
রাজনৈতিক বিরোধ, বিশেষ করে অল ইন্ডিয়া মুসলিম লীগের আভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং জমিদার গোষ্ঠীর বিরোধিতার কারণে 1941 সালে তার মন্ত্রিসভা ভেঙে যায়। এই সময়ে তিনি বিভিন্ন রাজনৈতিক চাপে পড়েন এবং নানা দল ও গোষ্ঠীর সঙ্গে তার দূরত্ব তৈরি হয়। 1943 সালে যখন বাংলায় দুর্ভিক্ষ হয়, সে সময় তিনি ক্ষমতায় ছিলেন না, তবে তিনি তার সবটুকু সামর্থ্য দিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। 1945 সালে তিনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের নেতৃত্বাধীন বনগাঁ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন, তবে জিততে পারেননি। শেরেবাংলার জন্মভিটায় এসে মনটা খুব খারাপ হয়ে গেল, কারণ এখানে কোনো কিছুই সংরক্ষিত নেই, খুবই ভগ্নদশা। বেশ কিছু ঘরবাড়ি বেদখল হয়ে আছে। এরপর স্থানীয়দের সাথে কথা বলে জানলাম যে এই জমিদার বাড়িরই কিছুটা অংশ রাস্তার ওপারে আছে। এইটা তো যে শেরেবাংলা হুজুরের জন্মস্থান না? জমিদার বাড়ি কতটুকু? এইটুকু নাকি? এই ভিতরে আছে। এই ভিতরে আছে। 1947 সালে দেশভাগের পরে তিনি পূর্ব পাকিস্তানে রাজনৈতিকভাবে সক্রিয় হন এবং পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুনভাবে জড়িয়ে পড়েন। 1951 সালে তিনি পাকিস্তান গণপরিষদের সদস্য নির্বাচিত হন। 1954 সালে তিনি হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও মৌলানা ভাসানীর সঙ্গে যুক্তফ্রন্ট গঠন করেন। এই নির্বাচনে যুক্তফ্রন্ট জয়লাভ করে এবং মুসলিম লীগের ভরাডুবি হয়। নির্বাচনে যুক্তফ্রন্ট জয়ী হলে তিনি পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী হন। ভাইয়া জমিদার বাড়ি কোন এদিকে? শেরেবাংলার যে না, এই পাশেও নাকি আছে একটু? এই পাশে তো ওই পিছনে স্কুলের পাশে যে রোডটা ঢুকছে না, ওইটা। 1955 সালে তিনি পাকিস্তান কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী নিযুক্ত হন। এই সময়ে জিন্নার দ্বিজাতি তত্ত্বের ভুল ব্যাখ্যার বিরুদ্ধে দাঁড়ান এবং পূর্ব বাংলার স্বার্থ রক্ষার চেষ্টা করেন, কিন্তু রাজনৈতিক ষড়যন্ত্র ও সামরিক শাসনের উত্থানের কারণে তিনি ক্ষমতা থেকে সরতে বাধ্য হন। 1958 সাল জেনারেল মোহাম্মদ আইয়ুব খান সামরিক আইন জারি করলে পাকিস্তানের রাজনৈতিক দলগুলো নিষিদ্ধ হয়। শেরেবাংলা গৃহবন্দী হন এবং দীর্ঘদিন রাজনৈতিক বিচ্ছিন্নতার মধ্যে থাকেন। রাজনীতি থেকে দূরে সরে তিনি আত্মজীবনী রচনায় মন দেন। সে সময় তিনি অসুস্থ হয়ে পড়েন এবং জীবনের শেষ দিনগুলো কাটান দরিদ্র মানুষের পাশে থেকে। আসলে বিশাল এলাকা নিয়ে এই সাতুরিয়া জমিদার বাড়িটি, প্রথমে আমরা যে অংশে গিয়েছিলাম সেটি একেবারেই ভগ্নপ্রায় ভেঙে পড়েছে, তার মধ্যে কিছু মানুষ বাস করছে। আর এখন যেখানে এসেছি এটি হচ্ছে মূল সড়কের এই পাশে। এখানে জমিদার বাড়িটি বেশ সংরক্ষিত এবং এই পাশেও আরেকটি জমিদার বাড়ি রয়েছে। এটা কি সাতুরিয়া জমিদার বাড়ি? আর ওই পাশে, রাস্তার ওই পাশে যেটা দেখলাম একদম ভাঙা, হ্যাঁ হ্যাঁ, ফজলুল হকের যেটা জন্মভিটা। আর এইটা ও আচ্ছা, মানে ওদেরই পুরা জমিদারের এই অংশটা হচ্ছে একটু ভালো, ওইটা তো একদম বেশি খারাপ। একটু ভিতরে গিয়ে দেখে আসি। ওই যে ওদিকেও একটা বাড়ি আছে না, আর এই যে একটা। আসলে 100 একর জমির উপর এই সাতুরিয়া জমিদার বাড়িটি স্থাপিত ছিল, তাই এখানে ছড়িয়ে ছিটে আছে বেশ কিছু পুরনো আমলের বাড়ি। এখন আমরা রাস্তার এপারে এসেও দেখতে পেলাম আরও এখানে 3টি বাড়ি রয়েছে। আমার পেছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটা খুবই ভগ্ন অবস্থা, তবে আরও যে 2টি বাড়ি আছে সেগুলো সংরক্ষণ করা হয়েছে, রক্ষণাবেক্ষণ করা হয়েছে, তাই দেখতে বেশ ভালো অবস্থায় আছে। তবে যেটা মনে হচ্ছে যে এখানে এখন শেরেবাংলা একে ফজলুল হক পরিবারের তেমন কেউই এখানে থাকেন না। আচ্ছা, একে ফজলুল হকের পরিবারের কেউ কি থাকে এই বাড়িতে? তারা এখন এই অঞ্চলে কেউ থাকে না, না? এখানে এখন যারা থাকে এমনি মানুষজন থাকে। জমিদার বাড়ির এই অংশের বাড়িটা রিনোভেশন করা হয়েছে এবং এখানে হয়তো এই পরিবারের লোকজন কেউ কেউ আসেন, থাকেন। 1962 সালের 27 এপ্রিল বাংলার বাঘ শেরেবাংলা একে ফজলুল হক ঢাকায় মৃত্যুবরণ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তাকে সমাহিত করা হয়। একই স্থানে হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও খাজা নাজিমুদ্দিনের কবর রয়েছে। তাদের 3 জনের সমাধিস্থলই ঐতিহাসিক 3 নেতার মাজার নামে পরিচিত। শেরেবাংলা একে ফজলুল হক ছিলেন মানুষের নেতা। তিনি ছিলেন কৃষকের বন্ধু, দুর্বল মানুষের ভরসা, একজন নির্ভীক দেশপ্রেমিক। আজও বাংলার ইতিহাসে তার নাম উচ্চারণ করা মানে সাধারণ মানুষের অধিকার ও ন্যায়ের পক্ষে দাঁড়ানোর ঘোষণা দেয়া। 350 বছরের পুরনো একেবারে ভগ্নপ্রায় এই সাতুরিয়া জমিদার বাড়ি থেকে আমার আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ জানাচ্ছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটন প্রেস করে রাখুন যেন নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে ভিডিও দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।